স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, ইতিহাস, ভূগোল, স্বাস্থ্য ও শারীরশিক্ষা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ × ১১ = ১১। ১-১ উড়কি ধানের মুড়কি বইটির রচয়িতা হলেন অন্নদাশঙ্কর রায়, রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায়? সঠিক উত্তর হবে অন্নদাশঙ্কর রায়। ১-২ সন্তান যার তিব্বত চীন ড্যাশ গঠিল উপনিবেশ। এখানে শূন্যস্থানে বসবে ভারত, আমেরিকা, রাশিয়া না জাপান? সঠিক উত্তর হবে জাপান। ১-৩ ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা হলেন যতীন দাস, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু না সচিন স্যানাল? সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু। ১-৪ বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। সে বলতে এখানে মানব, নরেশ, হৃদয় না আকাশের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে হৃদয়। ১-৫ চলা ক্রিয়াপদটির ধাতু হলো রুট চল, রুট দেখ, রুট চা না রুট হ? সঠিক উত্তর হবে রুট চল। ১-৬ নিশ্চয় = নি যুক্ত চয়, নিস যুক্ত চয়, নিহ যুক্ত চয় না নিস যুক্ত চয়? সঠিক উত্তর হবে নিহ যুক্ত চয়। ১-৭ ঘুম থেকে উঠে পড়ো। এখানে পড়োটা হচ্ছে ক্রিয়াপদ। এই চিহ্নিত ক্রিয়াপদটি হলো সমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া? সঠিক উত্তর হবে যৌগিক ক্রিয়া। ১-৮ কোনি বইটির রচয়িতা হলেন মতি নন্দী, শিবরাম চক্রবর্তী, শঙ্খ ঘোষ না অজেয় রায়? সঠিক উত্তর হবে মতি নন্দী। ১-৯ মনঃযুক্ত কষ্ট = মনঃকষ্ট না মনকষ্ট? সঠিক উত্তর হবে মনঃকষ্ট। ১-১০ যে দিনগুলো চলে গেছে তা আর ফিরে আসবে না। বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য না যৌগিক বাক্য? সঠিক উত্তর হবে জটিল বাক্য। ১-১১ ধরাতল কবিতাটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর না অবনীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ২ নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ × ১৩ = ১৩। ২-১ তোমার জানা একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। উত্তর জগদীশচন্দ্র বসু। ২-২ সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না কেন? উত্তর সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না, কারণ খেলার পরিণতি কী হবে তা ননীদার জানা ছিল। ২-৩ লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে যতীন দাস ও তার ১৫ জন সহযোদ্ধাকে কোথায় বদলি করা হয়? উত্তর লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। ২-৪ দ্বিজেন্দ্রগীতি হিসেবে পরিচিত গানগুলির রচয়িতাকে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। ২-৫ তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়, উদ্ধৃতাংশের বক্তাকে? উত্তর উদ্ধৃতাংশের বক্তা হলেন হেডমাস্টার মশাই। ২-৬ রূপান্তরিত করো রাতের ট্রেন ধরতে হলে তাড়াতাড়ি করো নঙর্থক বাক্যে? উত্তর রাতের ট্রেন ধরতে হলে দেরি করা চলবে না। ২-৭ রূপান্তরিত করো জয়দীপ খেলাধুলায় ভালো কিন্তু পড়াশোনাও করে সরল বাক্যে? উত্তর জয়দীপ ভালো পড়াশোনা করে ও খেলাধুলা করে। ২-৮ ক্রিয়াপদ তৈরি করো বল, পর। উত্তর বল থেকে হবে বলা, পর থেকে হবে পড়া। ২-৯ সন্ধি বিচ্ছেদ করো পুরস্কার, আশ্চর্য। পুরস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে পুরঃ যুক্ত কার। আশ্চর্য শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে আহ যুক্ত চর্য। ২-১০ ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? উত্তর ধরাতল কবিতায় কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। ২-১১ কুমির হিজিবিজবিজকে কত পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল? উত্তর কুমির হিজিবিজবিজকে ৪ আনার পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল। ২-১২ শ্রী কাক্যেশ্বর কুচকুচের নিবাস কোথায়? উত্তর শ্রী কাক্যেশ্বর কুচকুচের নিবাস ৪১ নম্বর গেছো বাজার, কাগিয়াপটি। ২-১৩ কে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? উত্তর কাক টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো।
3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। 3-এর 1 কেন গো মা তোর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তার মলিন বেশ কেন? উত্তর, বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মভূমি বঙ্গ তথা ভারতবর্ষকে মা বলে বুঝিয়েছেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত। ভারতের মানুষ ইংরেজদের হাতে অত্যাচারিত। মায়ের লাঞ্ছনা ও অপমান কবিও বেদনাবোধ করেছেন। ভারতমাতার 30 কোটি সন্তান দেশমাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি, তাই ভারতমাতার মলিন বেশ ও রুক্ষ কেশ। 3-এর 2 ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকাযাত্রায় কী কী দৃশ্য দেখেছেন? উত্তর, কবির কল্পনায় নৌকাযাত্রায় তিনি নদীর কূলে কূলে সবুজ ধ্বনি দেখেছেন, ছায়াময় গ্রামগুলিকে কীভাবে প্রেম ঘিরে রেখেছে তা দেখেছেন। সব কিছুই অনন্তকালের দৃষ্টিতে ধরা দেয় বলে তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলিকে প্রত্যক্ষ করেন। 3-এর 3 প্রফুল্ল রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি? উত্তর, দে সরকারের রচনা বই থেকে প্রফুল্ল বাংলাদেশ বর্ষাকাল রচনাটি পুরো নকল করেছিল, তাই তার রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি। 3-এর 4 তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে। কে কাকে কথা বলেছিলেন? উত্তর, বিপ্লবী যতীন্দ্রনাথ দাস বীর ভগৎ সিংকে কথা বলেছিলেন। 3-এর 5 হযবরল গল্পে বর্ণিত গেছো দাদা কে? উত্তর, হযবরল গল্পে বর্ণিত গেছো দাদা হলো রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের দাদা। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 5 = 25। 4-এর 1 বঙ্গভূমি কবির কাছে এত প্রিয় কেন তা বঙ্গ আমার জননী আমার কবিতা অবলম্বনে লেখো। উত্তর, কবি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন। মা যেমন তার সন্তানকে লালন পালন করে তাকে বড় করে তোলে, তেমনই কবি জন্মভূমির বুকে লালিত পালিত হয়েছেন। কবি জন্মভূমি মায়ের শীতল স্পর্শ পেয়েছেন, এই কারণে বঙ্গভূমি কবির কাছে এত প্রিয়। 4-এর 2 জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? উত্তর, জ্ঞান ফিরে পাওয়ার পর যতীন দাসের গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। সে জীবনে আর কথা বলতে পারবে না, কণ্ঠ দিয়ে আর আওয়াজ বেরোবে না, তাই তাকে ওই স্লেট পেন্সিলের ব্যবহার করে পেন্সিল দিয়ে স্লেটে লিখে জানাতে হবে, তাই যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল। 4-এর 3 সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, কার কোন দানের কথা এখানে বলা হয়েছে? উত্তর, আলোচ্য অংশে সকলের সৃষ্টিকর্তা ঈশ্বরের দানের কথা বলা হয়েছে। ঈশ্বরের দানগুলি হলো সূর্য ও চন্দ্রের আলো, বৃষ্টির জল। আবার মহামারী, রোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগকেও ঈশ্বরের দান বলা হয়েছে, কারণ এগুলি প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে দান করে। 4-এর 4 তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। সুধীরবাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে? উত্তর, সুধীরবাবুর মতে যে কোনো রচনা মৌলিক ভাবনায় পুষ্ট হওয়া দরকার। কেবলমাত্র রচনা বইয়ের ওপর নির্ভর করে লিখলে তাতে মৌলিকত্ব থাকে না। নিজস্ব ভাব, ভাষা ও অভিজ্ঞতার বর্ণনা থাকলে তবে রচনায় সাহিত্য মূল্য আসে এবং তা অনন্য হয়ে ওঠে। 4-এর 5 উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। উত্তর, উধো আর বুধো হলো 2 ভাই, আর তারা দেখতেও হুবহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুঁকোওয়ালা আর বুধো হচ্ছে পোটলাওয়ালা। তারা দুজনেই হুঁকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণে কোলাকুলি করে খোশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায়। 5 পত্র রচনা করো। ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একখানি পত্র লেখো, অথবা পুজোর ছুটি তুমি কীভাবে কাটালে তা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। প্রশ্নের মান 5, যে কোনো একটা করতে দিয়েছে। তো আমরা এখানে পুজোর ছুটি তুমি কীভাবে কাটালে তা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো এইটার উত্তর করেছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। দেখো, পত্র রচনা লেখার সময় তোমরা ডান দিকের ওপরে নিজের নামটা লিখবে। যেহেতু আমার নাম সুরেন্দ্র তাই লিখেছি সুরেন্দ্র আচার্য। তার নিচে ঠিকানা বারুইপাড়া সিউড়ি, বীরভূম 731132। এবং বাঁ দিকের ওপরে তোমরা যাকে চিঠিটা লিখছো সেটা লিখবে প্রিয় বন্ধু দীপঙ্কর। আমি যেহেতু দীপঙ্করকে লিখছি তাই দীপঙ্কর লিখেছি। তোমরা যাকে লিখবে তার নামটা দেবে, দিয়ে কমা চিহ্ন দিয়ে তার ঠিক নিচেই তোমরা লিখবে পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই চিঠিতে আমি এবছর পুজো কীভাবে কাটালাম সে বিষয়ে তোমাকে জানাবো।
এই বছর আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আমার পুজোর ছুটি উদযাপন করেছি। সপ্তমীতে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে শহরের প্রতিটি পুজো প্যান্ডেলে পরিদর্শন করেছি। অষ্টমী ও নবমীতে আমি আমার পরিবারের সাথে আমাদের গ্রামের প্রতিটি পূজা প্যান্ডেলে পরিদর্শন করেছি। অবশেষে দশমীর দিন আমরা সবাই বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিলাম। তুমি কীভাবে তোমার পুজোর ছুটি উদযাপন করেছো অবশ্যই জানাবে। নিচে লিখবে, ডান দিকের নিচে ইতি তোমার বন্ধু সুরেন্দ্র, নিজের নিজের নামটা লিখবে, এবং বাঁ দিকের নিচে লিখবে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ডিটেলস অর্থাৎ ঠিকানাটা। যেহেতু আমি দীপঙ্করকে পাঠাচ্ছি তাই লিখেছি দীপঙ্কর রায়। তার নিচে লিখবে প্রযত্নে তার বাবার নাম, দীপঙ্করের বাবার নাম হচ্ছে বিশ্বনাথ রায়। তারপরে নিচের ঠিকানা কলকাতা লেক টাউন 700001। 6, যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 6x1 = 6। ক, খেলাধুলার উপকারিতা। খ, তোমার প্রিয় ঋতু। গ, বিজ্ঞানের দান। ঘ, জগদীশচন্দ্র বসু। দেখো এখানে তোমাদেরকে যে কোনো একটা বিষয়ে রচনা করতে বলা হয়েছে, তো আমরা এখানে জগদীশচন্দ্র বসু এই উত্তরটা করেছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা একদম ওপরে হেডিং করবে জগদীশচন্দ্র বসু, নিচে লিখবে 30শে নভেম্বর 1858 সালে বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। জগদীশচন্দ্র বসুর বাবার নাম ভগবান চন্দ্র বসু এবং মাতার নাম ছিল বামা সুন্দরী দেবী। জগদীশচন্দ্র বসুকে ময়মনসিংহ জেলা স্কুলে ভর্তি করিয়ে দেন। ময়মনসিংহ জেলা স্কুলে থেকেই জগদীশচন্দ্র বসুর শিক্ষাজীবন শুরু হয়। 1884 খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পন্ন করে দেশে ফিরে আসেন। লন্ডন থেকে দেশে আসার পর 1885 খ্রিস্টাব্দে জর্জ রবিনসন এর অনুরোধে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। 1887 সালে 29 বছর বয়সে জগদীশচন্দ্র বসু অবলা বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1896 সালের মে মাসে তাকে লন্ডন বিশ্ববিদ্যালয় ডিএসসি ডিগ্রি প্রদান করে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু 23শে নভেম্বর 1937 সালে 78 বছর বয়সে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে মৃত্যুবরণ করেন। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন 1, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। Suddenly the door opened behind me. I could hear excited voices. The ferry from Earth must have arrived. It carried passengers from the Earth ready to go for the moon safari. People eager to look around the moon. And here we were going to the Earth instead. I slipped out of the room to the central lobby. Father was standing there. There were the last minute goodbyes. Good luck, Governor, someone called out. See you in 6 months at the latest, replied my father cheerfully. I walked with him to the Earth ferry. It was magnificent. It was 3 times as big as our moon ferries. Is everything on Earth as wonderful as this? I whispered to father. Pretty much so. It's different from home, father replied. The ferry moved slowly out of its dock. It entered the Earth's gravity. I found my eyes were closing. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। হঠাৎ আমার পিছনে দরজা খুলে গেল। আমি উত্তেজিত কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। পৃথিবী থেকে যানটি অবশ্যই পৌঁছে গেছে। এটা পৃথিবী থেকে চাঁদ সাফারির জন্য প্রস্তুত যাত্রীদের বহন করে আনলো, যারা চাঁদের চারপাশে দেখতে আগ্রহী, এবং আমরা এখানে ছিলাম, পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি। আমি রুম থেকে কেন্দ্রীয় লবিতে চলে গেলাম। বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। শেষ মুহূর্তের বিদায় ছিল। শুভকামনা গভর্নর, কে যেন ডাক দিল। 6 মাসের মধ্যে দেখা হবে। প্রফুল্লভাবে আমার বাবা উত্তর দিলেন। আমি তার সাথে পৃথিবীর যানটির দিকে হাঁটলাম। এটা দুর্দান্ত ছিল। এটা আমাদের চন্দ্রযান হিসাবে 3 গুণ বড় ছিল। পৃথিবীর সব কিছু কি এর মতোই চমৎকার? আমি বাবাকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম। অনেকটাই তাই, এটা বাড়ির থেকে আলাদা, বাবা উত্তর দিলেন। যানটি তার ডক থেকে ধীরে ধীরে চলতে শুরু করলো। এটি পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করলো। আমি দেখলাম আমার চোখ বন্ধ হয়ে আসছে।
এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 4 ইকুয়াল টু 4, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তো প্রথম রয়েছে দেখো 1, দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, তো এটার অ্যান্সার হবে টি। 2, দ্য আর্থ ফেরি ওয়াজ 30 টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ, এটার অ্যান্সার হবে এফ। 3, দ্য ন্যারেটর ওয়াকড অ্যালন টু দ্য আর্থ ফেরি, তো এটার অ্যান্সার হবে এফ। 4, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ আইজ ওয়ার ক্লোজিং, এটার অ্যান্সার হবে টি। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 4 ইকুয়াল টু 4, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান পূরণ দিয়ে দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রথম রয়েছে 1, হোয়েন দ্য ডোর ওপেন দ্য ন্যারেটর কুড হেয়ার ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে এক্সাইটেড ভয়েসেস। 2, দ্য ন্যারেটর স্লিপড আউট অফ দ্য রুম ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে টু দ্য সেন্ট্রাল লবি। 3, সামওয়ান উইশড দ্য গভর্নর ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে গুড লাক। 4, দ্য ফেরি এন্টার্ড ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে দ্য আর্থস গ্র্যাভিটি। সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 4 ইকুয়াল টু 8। 1, হুম ডিড দ্য ফেরি ফ্রম আর্থ ক্যারি, অর্থাৎ পৃথিবী থেকে ফেরি কাদের নিয়ে গেল? অ্যান্সার, দ্য ফেরি ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি, অর্থাৎ ফেরি পৃথিবী থেকে চাঁদ সাফারির জন্য প্রস্তুত যাত্রীদের বহন করে আনলো। 2, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটার্স ফাদার স্ট্যান্ডিং, অর্থাৎ কথকের বাবা কোথায় দাঁড়িয়েছিলেন? অ্যান্সার, দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ স্ট্যান্ডিং টু দ্য সেন্ট্রাল লবি, অর্থাৎ কথকের বাবা দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় লবিতে। 3, মেনশন এ ফিচার অফ দ্য আর্থ ফেরি, অর্থাৎ আর্থ ফেরির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্সার, দ্য আর্থ ফেরি ওয়াজ 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ মুন ফেরিজ, অর্থাৎ আর্থ ফেরিটা হচ্ছে মুন ফেরিজের থেকে 3 গুণ বড়। 4, হুম ডাজ দ্য গভর্নর হেয়ার রেফার টু, অর্থাৎ এখানে গভর্নর কাকে বোঝানো হয়েছে? অ্যান্সার, দ্য গভর্নর হেয়ার রেফার্স টু দ্য ন্যারেটার্স ফাদার, অর্থাৎ এখানে গভর্নর কথকের বাবাকে বোঝানো হয়েছে। রিডিং কম্প্রিহেনশন আনসিন। 2, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ওয়াটার ইজ আওয়ার লাইফ, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উইদাউট ওয়াটার নো প্ল্যান্ট ক্যান গ্রো, উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক, উই নিড ওয়াটার টু বেথ, উই নিড ওয়াটার টু ওয়াশ আওয়ার ক্লোথস, to clean our houses and to cool our atmosphere. Water is necessary for cultivation and even for our energy. Today drinking water is scarce. Water is scarce even for watering our plants. The water is getting polluted day by day. The water of ponds, rivers and even of seas is not pure today. We need water clean and pure. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। জল আমাদের জীবন, আমরা জল ছাড়া বাঁচতে পারি না, জল ছাড়া কোনো উদ্ভিদ জন্মাতে পারে না, আমাদের পান করার জন্য জল দরকার, আমাদের স্নান করার জন্য জল দরকার, আমাদের জামাকাপড় ধোয়ার জন্য, আমাদের ঘর পরিষ্কার করতে এবং আমাদের বায়ুমণ্ডলকে শীতল করার জন্য আমাদের জলের প্রয়োজন। জল চাষের জন্য, এমনকি আমাদের শক্তির জন্যও প্রয়োজন। আজ পানীয় জলের অভাব, এমনকি আমাদের গাছপালাকে জল দেওয়ার জন্য জলের অভাব। জল দিন দিন দূষিত হচ্ছে, পুকুর, নদী, এমনকি সাগরের জলও আজ বিশুদ্ধ নয়। আমাদের প্রয়োজন পরিষ্কার ও বিশুদ্ধ জল। এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 4 ইকুয়াল টু 4, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তো প্রথম রয়েছে 1, উই নিড ওয়াটার অনলি টু ড্রিঙ্ক, তো এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। 2, দ্য ওয়াটার ইজ গেটিং পলিউট ডে বাই ডে, তো এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 3, পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ স্কেয়ার নাউডেজ, তো এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 4, পলিউটেড ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল, তো এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 4 ইকুয়াল টু 4, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্যাসেজ থেকে শব্দ খুঁজে নিয়ে পূরণ করতে হবে। তো প্রথম রয়েছে 1, ফর কাল্টিভেশন উই নিড ড্যাশ,
তো এখানে শূন্যস্থানে বসবে ওয়াটার। 2 ওয়াটার ইজ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে আওয়ার লাইফ। 3 উইদাউট ওয়াটার প্ল্যান্টস ক্যান নট ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে সারভাইভ অ্যান্ড গ্রো। 4 উই নিড ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার। সি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 3 equal to 6. 1 হোয়াই ডু উই নিড ওয়াটার, অর্থাৎ কেন আমাদের জল প্রয়োজন। অ্যান্সার উই নিড ওয়াটার বিকজ উইদাউট ওয়াটার উই ক্যান নট লিভ, অর্থাৎ জল আমাদের প্রয়োজন কারণ জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। 2 হোয়াট ইজ আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবন কি। অ্যান্সার ওয়াটার ইজ আওয়ার লাইফ, অর্থাৎ জল আমাদের জীবন। 3 হোয়াট উই নিড ফর কাল্টিভেশন, অর্থাৎ আমাদের চাষের জন্য কি প্রয়োজন। অ্যান্সার উই নিড ওয়াটার ফর কাল্টিভেশন, অর্থাৎ আমাদের চাষের জন্য জল প্রয়োজন। সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 fill in the blanks with suitable articles 1 into 4 equal to 4, অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে এ অ্যান অথবা দি। তো প্রথম রয়েছে 1 রাহুল ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস, তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে টিএইচ দা, কারণ দেখো যদি শূন্যস্থানের পরের অক্ষরটা ভাওয়েল দেওয়া হয় তাহলে অ্যান বসে, কনসোনেন্ট থাকলে এ বসে এবং একটি কিছু বা নির্দিষ্ট কিছুকে বোঝালে দা বসে। তো এখানে নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে তাই এখানে দা বসেছে। 2 আই রিড ড্যাশ বার্টম্যান নিউজ পেপার, তো এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো টিএইচ দা। 3 দেয়ার ইজ ড্যাশ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এ, কারণ দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা এল দিয়ে শুরু, এলটা হচ্ছে কনসোনেন্ট। 4 উই মেট ড্যাশ ইউরোপিয়ান লাস্ট উইক, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এ, কারণ দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে ই, এটা ভাওয়েল কিন্তু এখানে ইটা উচ্চারণ হচ্ছে না, তাই এখানে আমরা এ বসিয়েছি। 4 পুট এ টিক মার্ক অন দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব 1 into 5 equal to 5, অর্থাৎ সঠিক ভার্বের ওপরে তোমাদেরকে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। তো প্রথম রয়েছে 1 স্টুডেন্টস আর ইজ অর অ্যাম ইন দ্য ক্লাস, এখানে যেহেতু স্টুডেন্টস অর্থাৎ অনেকজন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে তাই এখানে আর এর ওপরে তোমরা টিক চিহ্ন দেবে। 2 দ্য গার্ল সিংস অর সিং এ সং, এখানে যেহেতু একজনকে বোঝাচ্ছে তাই এখানে সিংস অর্থাৎ এস যেটাতে যোগ আছে এটার ওপরেও তোমরা টিক চিহ্ন দেবে। 3 দ্য বয় রাইট অর রাইটস দ্য প্যারাগ্রাফ, এখানে যেহেতু দ্য বয় একটি ছেলেকে বোঝাচ্ছে তাই যেখানে এস যোগ আছে অর্থাৎ রাইটস এটার ওপরে তোমরা টিক চিহ্ন দেবে। 4 দে হ্যাজ অর হ্যাভ মেনি ম্যাঙ্গো ট্রিজ, যেহেতু এখানে অনেকগুলোকে বোঝাচ্ছে তাই অনেকগুলো বোঝালে হ্যাভ বসে তাই তোমরা হ্যাভের ওপরে টিক চিহ্ন দেবে। 5 উই নিডস অর নিড বুকস টু রিড, এখানে যেহেতু উই অর্থাৎ আমরা যেহেতু অনেকগুলোকে বোঝাচ্ছে তাই এখানে NEED নিড এটার ওপরে তোমরা টিক চিহ্ন দেবে। 5 মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 5 equal to 5, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়ে তোমাদেরকে বাক্য রচনা বা সেন্টেন্স তৈরি করতে হবে। তো প্রথম রয়েছে এক্সট্রিমলি, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর ডিলে। 2 ম্যাজিক, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই স এ ম্যাজিক শো ইন আওয়ার স্কুল। 3 সিক্রেট, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই হ্যাভ এ সিক্রেট ফর ইউ। 4 পলিশড, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই পলিশড মাই শুজ রেগুলারলি। 5 ইমিডিয়েটলি, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে প্লিজ কাম হেয়ার ইমিডিয়েটলি। 6 ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1 into 5 equal to 5, অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। তো প্রথম রয়েছে কালাম এর 1 ফার্মার অর্থাৎ কৃষক, তো এটার সাথে মিলবে কালাম বি এর প্লাউ অর্থাৎ চাষ এর সাথে। 2 সেলার অর্থাৎ নাবিক, এটার সাথে মিলবে কালাম বি এর শিপ অর্থাৎ জাহাজ এর সাথে। 3 পোয়েট অর্থাৎ কবি, এটার সাথে মিলবে কালাম বি এর পোয়েম অর্থাৎ কবিতা এর সাথে। 4 টিচার অর্থাৎ শিক্ষক, এটার সাথে মিলবে কালাম বি এর স্কুল এর সাথে। 5 প্লেয়ার অর্থাৎ খেলোয়াড়, এটার সাথে মিলবে কালাম বি এর ফুটবল এর সাথে। সেকশন সি রাইটিং স্কিল 7 রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর ক্লাসরুম, প্রশ্নের মান 10, অর্থাৎ
তোমাদের ক্লাসরুম বা শ্রেণীকক্ষ নিয়ে তোমাদেরকে কিন্তু ছোট্ট একটা বাক্যাংশ লিখতে হবে 60টি শব্দের মধ্যে। তো তোমরা উত্তরটা দেখে নাও। আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ আওয়ার স্কুল বিল্ডিং। আওয়ার ক্লাসরুম ইজ ভেরি বিগ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। There are 20 high and 20 low benches, one table and one chair and a blackboard in our classroom. It has more than 80 seats there. I love my classroom very much. 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = 6। 1. প্রদত্ত কোনটি আয়ত ঘন? বোতল, ফুটবল, চোং না ইট? সঠিক উত্তর হবে ইট। 2. রুট 100 = কত? 20, 100, 50 না 10? সঠিক উত্তর হবে 10। কারণ দেখো 100টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 10 10 100, সেটা রুটের মধ্যে থাকবে এবং রুটটাকে যখন আমরা ওঠাবো তখন দুটো 10 থেকে একটা 10 আসবে, তাই সঠিক উত্তর হবে 10। 3. 0.26 সেমি = কত মিটার? 26 মিটার, 2.6 মিটার, 0.0026 মিটার না 0.026 মিটার? সঠিক উত্তর হবে 0.0026 মিটার। 4. 0.05কে ভগ্নাংশে প্রকাশ করলে হয় 1-এর 9, 1-এর 18, 1-এর 20 না 1-এর 10? সঠিক উত্তর হবে 1-এর 18। 5. পরপর 3টি সংখ্যার গসাগু হলো 1, 2, 3 না 6? সঠিক উত্তর হবে 1। 6. -7 ও -7 এর যোগফলের পরম মান হলো -14, 49, 14 না 0? সঠিক উত্তর হবে -14। কারণ দেখো এটাকে যোগ করতে বলেছে, তাহলে মাঝখানে যোগ চিহ্ন হবে, তখন প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং দু জায়গায় মাইনাস থাকছে এবং মাইনাসে মাইনাসে প্লাস হবে। 7 আর 7 যোগ করলে 14, তাই সঠিক উত্তর হবে -14। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 7 = 14। 1. 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দ্বারা কতগুলি সরলরেখাংশ আঁকা যায়? উত্তর: 3টি অসমরেখ বিন্দু দ্বারা 3টি সরলরেখাংশ আঁকা যায়। 2. 13, 52, 30, 120 সমানুপাতে আছে কিনা দেখাও। উত্তর: দেখো সমানুপাতে আছে কিনা সেটা আমরা যাচাই করব প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করব। তাই প্রথমে লিখেছি প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান সমান 13 × 120। 13কে যদি আমরা 120 দিয়ে গুণ করি তাহলে পাবো 1560 এবং তারপরে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ করব, সেটা সমান সমান 52 × 30 এবং এটাকেও গুণ করলে 1560। তাহলে দেখো দুটোর মানই সমান রয়েছে, অতএব আমরা বলতে পারি 13:52 সমানুপাত 30:120 সমানুপাতে আছে। 3. একটি চতুর্ভুজ আঁকো যার ঠিক দুটি প্রতিসম রেখা আছে। উত্তর: দেখো তোমরা এভাবে একটা চতুর্ভুজ আঁকবে, চারদিকে 4টে ABCD নাম দেবে, মাঝখানে আরেকটা দাগ দেবে এবং ওপর বরাবর মাঝখানে একটা দাগ, মাঝ বরাবর মাঝখানে একটা দাগ, তাহলে কিন্তু দুটি প্রতিসম হয়ে যাচ্ছে এবং নামগুলো দিয়ে দেবে। 4. সরল করো দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট 4 - 2.07 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2.5 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ ভাগ 1.93। উত্তর: প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে গুণ করব, তারপর ভাগ করব। তো দেখো প্রথমে আমরা 4 থেকে 2.07 বাদ দিয়ে দেবো, তাই আমরা লিখেছি 4 থেকে যদি আমরা 2.07 বাদ দিই তাহলে পাবো 1.93, তারপরে গুণ আছে গুণ, 2.5 আছে 5 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, ভাগ আছে ভাগ 1.93। এবার আমরা 1.93 × 2.5 অর্থাৎ 1.93কে 2.5 দিয়ে গুণ করব। এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো, নিচে লিখবো সমান চিহ্ন দিয়ে 4.825, তারপরে ভাগ আছে ভাগ 1.93 আছে 1.93। এবার আমরা 4.825কে 1.93 দিয়ে ভাগ করে নেব। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2.5, তাই আমরা নিচে লিখবো সমান চিহ্ন দিয়ে 2.5। 5. লসাগু নির্ণয় করো 36, 60, 72। উত্তর: 36টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 × 2 × 3 × 3। 60টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 × 2 × 3 × 5 এবং 72টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 × 2 × 2 × 3 × 3। এবার আমরা নিচে লিখব নির্ণয় লসাগু, যেগুলো সবই কমন রয়েছে।
2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 5 এবং এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 360। তাহলে সঠিক উত্তর হচ্ছে 360। 6 সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -7 + 2। এটাকে যোগ করতে হবে। তো প্রথমে আমরা লিখব ব্র্যাকেটের মধ্যে -7 প্লাস ব্র্যাকেটের মধ্যে +2, তার নিচে সমান চিহ্ন দেবো, -7 লিখব এবং প্লাসে প্লাসে প্লাস হয় তাই +2 লিখব, তার নিচে আবার সমান চিহ্ন দেবো। এবার মাইনাস আর প্লাস রয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 হয় এবং বড় সংখ্যা রেখা মাইনাস আছে তাই -5 উত্তর। 7 গুণ করো 4 পূর্ণ 8-এর 13 গণিত 7 পূর্ণ 4-এর 5। উত্তর, দেখো এই যে পূর্ণ রয়েছে এটাকে আমাদেরকে প্রথমে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো আমরা 4-এর সঙ্গে 13 গুণ করব, 4 13 52 আর 8 যোগ করব, 52 আর 8 যোগ করলে 60, তাহলে 60/13 পেলাম, তারপরে গুণ চিহ্ন। তারপরে এটাকেও আমরা সেরকমভাবে করব, 7-এর সঙ্গে 5-এর গুণ করব, 7 5-এ 35 আর ওপরে 4 আছে, 4টা যোগ করব, 35 আর 4 যোগ করলে 39, তাহলে 39/5। এবার আমরা কোনাকুনি কাটাকুটি করব। দেখো 60 আর 5 রয়েছে, তাহলে 5 আর 60 কেটে দাও, দিয়ে ওপরে লেখো 12, কারণ 5 12 60। আর 13 আর 39 রয়েছে, 13 আর 39 কেটে দাও, তাহলে ওপরে থাকবে 3, কারণ 3 13 39। তাহলে ওপরে আমরা পেলাম 12 গণিত 3, 12কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 36, তাহলে সঠিক উত্তর হচ্ছে 36। 3 নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। 1 সরল করো -5 প্লাস -7-এর বিপরীত সংখ্যা -5। বিপরীত সংখ্যা অর্থাৎ যে চিহ্নটা থাকবে তার বিপরীত হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এটার উত্তরটা দেখে নাও। প্রথমে -5 আছে লিখবে, যোগ আছে যোগ, তারপরে লিখবে +7, কারণ এটার বিপরীত সংখ্যা বলেছিল, তারপরে মাইনাস, তারপর আবার -5, তার নিচে আবার সমান চিহ্ন। এবার আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে নেবো। -5 আছে, -5, প্লাসে প্লাসে প্লাস তাই +7, মাইনাসে মাইনাসে প্লাস তাই +5, তার নিচে আবার সমান চিহ্ন দেবো। এবার মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস হয়, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2, তাহলে 2 লিখবো। তারপরে প্লাস আছে প্লাস, 5 আছে 5, এবার 2 আর 5 যোগ করবো, 2 আর 5 যোগ করলে কত হচ্ছে? 7, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 7। 2 তুমি তোমার দাদার থেকে 4 বছরের ছোট। তোমার দাদার বর্তমান বয়স x বছরের চেয়ে 5 বছর কম। তোমার বয়স কত হবে? উত্তর, দাদার বয়স সমান সমান x - 5 বছর। তার নিচে লিখবে অতএব আমার বয়স সমান সমান x - 5 - 4। এবার আমরা জানি মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, তাহলে 5 আর 4 যোগ হবে আর এক্সটা এক্স থেকে যাবে। এটা নিচে সমান চিহ্ন দিয়ে লিখবে x - 9 বছর। 3 যোগের সংযোগ নিয়ম যাচাই করো, +5, -3, +2। দেখো সংযোগ নিয়ম অর্থাৎ তোমরা প্রথম পদটাকে বাদ দিয়ে দ্বিতীয় আর তৃতীয় পদ প্রথমে যোগ করবে, তারপরে প্রথম পদ যোগ করবে এবং এটা বাম পক্ষের মধ্যে থাকবে, আর ডান পক্ষের মধ্যে প্রথম আর দ্বিতীয় পদটাকে আগে যোগ করবে, তারপরে লাস্টের পদটাকে যোগ করবে। তাহলে প্রথমে লিখবে বাম পক্ষ +5 প্লাস দ্বিতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস আবার প্রথম ব্র্যাকেট +2, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে সমান চিহ্ন। এবার ব্র্যাকেটগুলোকে উঠিয়ে নেব। প্রথম ব্র্যাকেট 5 প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে -3 আছে, -3, প্লাসে প্লাসে প্লাস +2, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন। প্রথম ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হয়, 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 1 এবং বড় সংখ্যাটাকে মাইনাস আছে তাই -1, এটা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রাখবে, তারপর আবার সমান চিহ্ন। এবার দেখো প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস, 5 আছে 5 লেখো, প্লাসে মাইনাসে -1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করতে হবে, 5 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 4, তাহলে এক্ষেত্রে আমরা বাম পক্ষ সমান পেলাম 4। এবার আমরা ডান পক্ষ করব, যেখানে আমরা প্রথমে দ্বিতীয় ব্র্যাকেট দেবো, তারপরে প্রথম ব্র্যাকেট +5, প্রথম ব্র্যাকেট ক্লোজ, প্লাস প্রথম ব্র্যাকেটের মধ্যে -3, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, প্লাস প্রথম ব্র্যাকেটের মধ্যে +2। এক্ষেত্রে আমরা সমান চিহ্ন দিয়ে দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করব। তো প্রথমে দ্বিতীয় ব্র্যাকেট লিখবে, তারপর 5 আছে 5, প্লাসে মাইনাসে মাইনাস, -3, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, প্লাসে প্লাসে প্লাস, +2। তো আমরা প্রথমে দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করে নেব। দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রয়েছে 5 - 3, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2, তারপর প্লাস আছে প্লাস, 2 আছে 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? 4, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 4। তাহলে দেখো এটা আমাদের ডান পক্ষ ছিল, বাম পক্ষতেও আমাদের 4 বেরিয়েছে, ডান পক্ষতেও 4 বেরিয়েছে, তাই অতএব আমরা লিখে নেব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।
4 দুটি চলরাশি ও দুটি ধ্রুবক সংখ্যার প্রত্যেকটি একবার নিয়ে যোগ, গুণ ও ভাগ চিহ্নের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা লেখো। উত্তর, ধরি দুটি চলরাশি x ও y এবং ধ্রুবক সংখ্যা 2, 3। অতএব বীজগাণিতিক সংখ্যামালাটি হলো x প্লাস ওয়াই ইন্টু 2 ভাগ 3 ইজিক্যাল টু x প্লাস 2y/3। 4 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 ইন্টু 2 ইকুয়াল টু 6। একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম সহকারে চিহ্নিত করো। উত্তর, তো তোমরা প্রথমে আগে 3 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ অঙ্কন করে নেবে স্কেলের সাহায্যে, এবং সেটা কাটা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা বৃত্ত এঁকে নেবে, এবং এটার ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ এগুলো কিন্তু তোমরা মেনশন করবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বৃত্ত অঙ্কন করে তার অংশগুলি চিহ্নিত করবে। 2 চাঁদার সাহায্যে 170 ডিগ্রি কোণ অঙ্কন করে কোণটির বাহু ও শীর্ষবিন্দুর নাম লেখো। কোণটি কী ধরনের কোণ তা লেখো। তো তোমরা স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা 170 ডিগ্রি কোণ এবং ABC এটার নাম দেবে। নিচে লিখবে এটি একটি স্থূলকোণ, কারণ আমরা জানি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে সমস্ত কোণগুলি হয় স্থূলকোণ। 3 15 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। উত্তর, ত্রিভুজটির পরিসীমা সমান সমান 15 যোগ 15 যোগ 15 সমান সমান 45। কারণ দেখো, সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, এক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়েছে, তাহলে পরের দুটো বাহু কিন্তু সেমই হবে। 5 নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4 ইন্টু 5 ইকুয়াল টু 20। একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? উত্তর, পরের বছরের জনসংখ্যা হবে সমান সমান 104 গণিত 26,250/100। দেখো, এখানে 104 এই কারণে লিখেছি কারণ 4% হারে জনসংখ্যা বাড়ছে, আর আমরা জানি শতাংশ মানে হচ্ছে 100, তাই 104 বাড়ছে, সেজন্য 4 যোগ হয়েছে, আর নিচে পার্সেন্টেজ বা শতকরার জন্য 100। এবার তোমরা এটাকে কাটাকুটি করবে এবং বেরোবে 27,300 জন। তার নিচে লিখবে 2 বছর পরে জনসংখ্যা কত হবে সমান সমান 104 গণিত 27,300/100। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো 28,392 জন। 2 144 ও 384 সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। ওই লসাগুয়ের সাহায্যে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। উত্তর, সংখ্যা দুটির লসাগু হচ্ছে 1152 আর গসাগু হচ্ছে 48। 3 ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা নির্ণয় করো। উত্তর, 17টি। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে তোমাদেরকে 8, 15, 20 আর 25-এর লসাগু করতে হবে, এবং যেটা বেরোবে সেটা দেখতে হবে যদি 4 অঙ্কের হচ্ছে তাহলে ভালো, নাহলে কিন্তু আরও তোমাদেরকে সেটাকে গুণ করে নিয়ে যেতে হবে। সঠিক উত্তর হবে 3,600। 5 তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কী কী হবে নির্ণয় করো। উত্তর, ধরি প্রথম সংখ্যা সমান সমান a, দ্বিতীয় সংখ্যা সমান সমান b, তৃতীয় সংখ্যা সমান সমান c। তার নিচে লিখবে প্রথম শর্তে a গণিত b সমান সমান 24, তাহলে a সমান সমান 24/a। দ্বিতীয় শর্তে b ইন্টু c সমান সমান 48 বা 24/a গণিত c সমান সমান 48। এখানে 24/a কেন এলো? কারণ আমরা b সমান সমান 24/a পেয়েছি, তাই b এর বদলে 24/a লিখেছি। তার নিচে বা দিয়ে c সমান সমান 2a, কারণ দেখো 24 আর 48কে যদি আমরা ভাগ করি 24 2 48, আর এখানে a পড়ে রয়েছে, তাই c সমান সমান 2a। তৃতীয় শর্তে a গণিত c সমান সমান 32 বা a গণিত 2a সমান সমান 32। এখানে 2aটা আমরা পেয়েছি c এর বদলে, আগেরটা আমরা বের করলাম c সমান সমান 2a, তাই c এর বদলে আমরা 2a লিখেছি। তার নিচে আবার বা a এর সঙ্গে 2 এর গুণ করলে 2a স্কোয়ার সমান সমান 32 বা a স্কোয়ার সমান সমান 16, কারণ 2 এর সঙ্গে যদি আমরা 32-এর ভাগ করি তাহলে পাবো 16, বা a সমান সমান 4, কারণ স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে। এবার 16টাকে যদি আমরা ভাঙি তাহলে 4 4 16 হচ্ছে, এবং রুটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে একটা 4,
তাই আমাদের এ সমান সমান বেরোলো 4, বি সমান সমান 24/4 সমান সমান 6, সি সমান সমান 2a সমান সমান 2 × 4 = 8। অতএব প্রথম সংখ্যা এ সমান 4, দ্বিতীয় সংখ্যা বি সমান 6 এবং তৃতীয় সংখ্যা সি সমান 8। 6. তোমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কটি? মোট বইয়ের সংখ্যা কত? উত্তর, প্রথমে তোমরা লিখবে পড়ার বই, নিচে একটা দাগ দেবে, তার নিচে লিখবে গল্পের বই সমান সমান, আবার একটা দাগ দেবে, ওপরে 4 নিচে 3, গুণ চিহ্ন দেবে দু জায়গায়, তারপর আবার সমান চিহ্ন, তারপর একটা দাগ দেবে। এবার দেখো পড়ার বইয়ে বলেছে 28টি, তাহলে ওপরে একদম সব শেষের ঘরের ওপরে লিখবে 28। দেখো এবার রয়েছে 4 আর 28, 4-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়? 4-এর সঙ্গে 7, তাহলে ওপরে লিখবে 7, নিচেও 7, তাহলে নিচে এবার 3-এর সঙ্গে 7-এর গুণ করে নেবে, 3 7 কত হয়? 21, তাহলে 21 লিখবে। তাহলে দেখো পড়ার বই যদি 28টা হয়, গল্পের বইয়ের সংখ্যা সমান সমান 21টি। এবার তার নিচে লিখবে মোট বইয়ের সংখ্যা 28 + 21 সমান সমান 49টি। 6. নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 4 × 2 = 8। 1. স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে AB একটি 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে ওই সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করো। প্রতিটি খণ্ডের মাপ লেখো। তোমরা প্রথমে 8 সেমি একটা সরলরেখাংশ অঙ্কন করবে এবং সেটাকে সমদ্বিখণ্ডিত করবে। তোমরা এটা নিজেরাই পারবে। 2. পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো, কোণটির মাপ লেখো। দেখো এখানে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কিন্তু তোমাদেরকে করতে হবে, চাঁদা এখানে ব্যবহার করা যাবে না। তাই তোমরা প্রথমে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে, যেটা তোমরা কাটা কম্পাসের সাহায্যে শিখেছো, এবং তারপরে 30 ডিগ্রি কোণও অঙ্কন করবে, এবং 60 এবং 30-এ যে মাঝখানে যে কোণটা হবে সেটাকে সমদ্বিখণ্ডিত করে সেটাই হবে 45 ডিগ্রি। তো তোমরা এটা নিজেরা করবে। 3. AB একটি সরলরেখাংশ আঁকো। AB এর বহিস্থ বিন্দু P থেকে AB এর ওপর একটি লম্ব অঙ্কন করো। তো এটাকে তোমাদেরকে লম্ব অঙ্কন করতে হবে। 7. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. 15 নম্বরে একটি শ্রেণী পরীক্ষায় 15 জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6, 9, 2, 8, 5, 9। এই তথ্যগুলিকে ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লেখো ও পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করো। প্রশ্নের মান 3। তো তোমরা এটা নিজেরা ট্রাই করবে। 2. তোমাদের স্কুলের 150 জন ছাত্রীর ওপরে সার্ভে দেখা গেছে কোন ছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো: বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা, বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, হাতের কাজ। বাংলাতে 30, ইংরেজিতে 25, গণিতে 25, পরিবেশে 30, হাতের কাজে 40। ওপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। প্রশ্নের মান 4। তো তোমাদেরকে এখানে একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে, খুব সুন্দরভাবে চিত্রটা অঙ্কন করে নেবে। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 14 = 14। ক. পঞ্চমহাব্রত প্রবর্তন করেন পার্শ্বনাথ, মহাবীর না গৌতম বুদ্ধ? সঠিক উত্তর হবে মহাবীর। খ. ঋগ্বেদে বর্ণ বলতে প্রথম দিকে বোঝাতো নানা রং, গায়ের রং না অক্ষর? সঠিক উত্তর হবে গায়ের রং। গ. সমুদ্রযাত্রাকে পাপ হিসাবে দেখতেন ক্ষত্রিয়রা, ব্রাহ্মণরা না বৈশ্যরা? সঠিক উত্তর হবে ব্রাহ্মণরা। ঘ. সকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, প্রথম চন্দ্রগুপ্তকে না সমুদ্রগুপ্তকে? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। ইঙ. গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্য জমিদানকে বলা হতো কারসাপন ব্যবস্থা, রূপক ব্যবস্থা না অগ্রহার ব্যবস্থা? সঠিক উত্তর হবে অগ্রহার ব্যবস্থা। চ. পরবর্তী বৈদিক সাহিত্যে হেই করে দেখানো হয়েছে বৈশ্যদের, চণ্ডালদের না ক্ষত্রিয়দের? সঠিক উত্তর হবে বৈশ্যদের। ছ. ওয়ার কথার মানে হলো গ্রাম, শহর না নদী তীরবর্তী এলাকা? সঠিক উত্তর হবে শহর। বর্গীয় জ. গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো আহার, রাজ্য না ভুক্তি? সঠিক উত্তর হবে ভুক্তি। ঝ. হর্ষবর্ধন রচিত নয় মুদ্রারাক্ষস, রত্নাবলী না প্রিয়দর্শিকা? সঠিক উত্তর হবে মুদ্রারাক্ষস। পিটপালিঙ্গ. জীবক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যবৈদ্য, বিম্বিসারের রাজবৈদ্য না অশোকের রাজবৈদ্য? সঠিক উত্তর হবে বিম্বিসারের রাজবৈদ্য। ট. প্রাচীন ভারতের গণিত সবথেকে বেশি বিকশিত হয়েছিল বরাহমিহির, ব্রহ্মগুপ্ত না আর্যভট্ট এর আমলে?
সঠিক উত্তর হবে ব্রহ্মগুপ্ত। ঠ, প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্রকে বলা হতো জীবনশাস্ত্র, উপবেদ না প্রাণদান? সঠিক উত্তর হবে উপবেদ। ড, নাটকের পর্দাকে হিন্দিতে, সংস্কৃতে না পালিতে বলে জবিনিকা? সঠিক উত্তর হবে সংস্কৃতে। ঢ, সুয়ানজাং চীন থেকে উপমহাদেশে এসেছিলেন 630 খ্রিস্টাব্দে, 399 খ্রিস্টাব্দে না 405 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 630 খ্রিস্টাব্দে। 2, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 4 = 4। ক, এক কথায় উত্তর দাও। 1, বৈদিক যুগের শিক্ষাচর্চা কিভাবে হতো? উত্তর, বৈদিক যুগের শিক্ষাচর্চা হতো মৌখিকভাবে। 2, বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের কি বলা হয়? উত্তর, বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের বলা হয় লিচ্ছবি। 3, তামিলনাড়ুর কোন বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো? উত্তর, তামিলনাড়ুর কাবেরীপট্টনম বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। 4, মথুরা রীতির ভাস্কর্যে কোন চুনাপাথরের বেশি ব্যবহার হতো? উত্তর, মথুরা রীতির ভাস্কর্যে লাল চুনাপাথরের বেশি ব্যবহার হতো। খ, শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। 1, ড্যাশ বেদ আসলে জাদুমন্ত্রের সংকলন? এখানে প্রথম শূন্যস্থানে বসবে অথর্ব। 2, অরাজতান্ত্রিক রাজ্যগুলিকে ড্যাশ বলা হয়? এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে গণরাজ্য। 3, গন্ডফার্নেসের আমলে ড্যাশ খ্রিস্টধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন? এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে সেন্ট থমাস। গ, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 × 3 = 3। 1, আদি বৈদিক সমাজে গবাদি পশুই ছিল প্রধান সম্পদ? এটি হবে সত্য। 2, রবিকীর্তি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন? এটি হবে মিথ্যা। 3, মেহরৌলি লৌহস্তম্ভে মরচে পড়েনি? এটি হবে সত্য। ঘ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 × 4 = 4। এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। 1, কারসাপন, এটা মিলবে খ স্তম্ভের মুদ্রা এর সাথে। 2, গ্রিক শাসন, এটা মিলবে খ স্তম্ভের আলেকজান্ডারের সাথে। 3, পঞ্চম বেদ, এটা মিলবে খ স্তম্ভের মহাভারতের সাথে। 4, সাতবাহন বংশ, এটা মিলবে খ স্তম্ভের শিমুকের সাথে। 3, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 6 = 12। ক, কৌটিল্য রচিত অর্থশাস্ত্র বইটিতে বিষয়বস্তু কি কি ছিল? উত্তর, কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসনকার্যে প্রধান হলেন রাজা। তার কথায় শেষ কথা। রাজকার্যের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে অর্থশাস্ত্রে। শাসকের কি কি করা উচিত তাও বলা হয়েছে এই বইটিতে। খ, আর্য সত্য কি? উত্তর, বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রশ্নগুলির ব্যাখ্যায় বুদ্ধ 4টি উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। গ, ত্রিরত্ন কি? উত্তর, সৎবিশ্বাস, সৎজ্ঞান ও সৎ আচরণের ওপর জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হতো। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ হলেন প্রধান ব্যক্তি। তার প্রচারিত ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই 3 মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ। এই 3টি হল বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। ঘ, দিগম্বর কাকে বলে? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। সেই সময় অনেক জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যান। দাক্ষিণাত্যে চলে যাওয়া এই জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি এবং তার অনুগামীরা মহাবীরের মতোই কোনো পোশাক পরতেন না। এদেরকে বলা হতো দিগম্বর। ইঙ, সংখ্যায়ন কি? উত্তর, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি নিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল। এই গণিত বিজ্ঞানকে জৈনরা সংখ্যায়ন বলতো। চ, অগ্রহার ব্যবস্থা কি? উত্তর, খ্রিস্টীয় 4র্থ শতকের শুরু থেকে ব্রাহ্মণ এবং ধর্মস্থানের উদ্দেশ্যে ভূমিদান প্রথার প্রচলন ঘটে। ব্রাহ্মণ, পুরোহিত এবং ধর্মস্থানের উদ্দেশ্যে করমুক্ত গ্রাম বা নির্দিষ্ট ভূখণ্ড দানের এই রীতি অগ্রহার নামে পরিচিত। 4, নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। 3 × 5 = 15।
ক টিকা লেখো আর্যভট্ট অথবা জীবক। উত্তর, প্রথমে তোমরা হেডিং করবে আর্যভট্ট। গুপ্ত যুগের একজন বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট। 4টি খণ্ডে এবং 118টি স্তোত্রে বিভক্ত আর্যভট্টীয় নামক গ্রন্থে তিনি গণিত, সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন। তিনি প্রথম শূন্যের ব্যবহার করেন। আর্যভট্টের মতে পৃথিবীর আকৃতি গোল এবং নিজ অক্ষের ওপর পৃথিবী অবিরাম ঘুরছে। খ টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি অথবা অশোকের ধম্ম। তো এখানে আমরা উত্তরটা করেছি এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। উত্তরপ্রদেশের এলাহাবাদ দুর্গের মধ্যে এই প্রশস্তিটি পাওয়া যায়। এই প্রশস্তিটি ব্রাহ্মী লিপিতে সংস্কৃত ভাষায় খোদাই করা হয়েছে। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এটি রচনা করেছিলেন। এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের আর্যাবর্ত ও দাক্ষিণাত্য বিজয় এবং অন্য রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিগত গুণাবলী প্রভৃতির পরিচয় পাওয়া যায়। গ মৌর্য যুগের পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ি সম্পর্কে যা জানো লেখো অথবা টিকা লেখো সুদর্শন হ্রদ। উত্তর, মৌর্য যুগের পোশাক পরিচ্ছদ। মৌর্য আমলে পুরুষরা ধুতি ও চাদরের মতো পোশাক পরত এবং নারীরা পোশাকের ওপর চাদর বা ওড়না ব্যবহার করত। ধনী ও রাজপরিবারের নারী পুরুষরা দামি পোশাক পরত। সাধারণ মানুষ সুতির কাপড়ই বেশি পছন্দ করত। মৌর্য যুগের ঘরবাড়ি। মৌর্য যুগের ঘরবাড়িগুলি তৈরি করা হতো মাটি, পাথর, ইট এবং কাঠ দিয়ে। অনেকে ঘরের দেওয়ালে নানা রঙের ছবি আঁকত। প্রতিটি বাড়িতে আসবাবপত্র রূপে রাখা হতো চৌকি, খাট, তোশক, মাদুর, বালিশ, চাদর প্রভৃতি। ঘ দুধ বিনিময় বলতে কী বোঝো? উত্তর, প্রাচীন ভারতীয় উপমহাদেশে এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম ছিল দূতের আদান প্রদান। এটি দুধ বিনিময় নামে পরিচিত। দুধ বিনিময় মূলত মৌর্য আমলে শুরু হয়েছিল। এইসব দূতের অনেকেই নিজেদের অভিজ্ঞতা লিখে রেখেছিলেন। ইঙ তক্ষশিলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, প্রাচীন ভারতে গান্ধার মহাজনপদের রাজধানী তক্ষশিলায় অবস্থিত ছিল তক্ষশিলা মহাবিহার। দেশের নানা জায়গা থেকে ছাত্ররা উচ্চশিক্ষার জন্য তক্ষশিলায় আসত। 16 থেকে 20 বছরের ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত। প্রায় 8 বছর ধরে লেখাপড়া চলত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো চতুর্বেদ, পুরাণ, ইতিহাস, চিকিৎসাবিদ, দর্শন, হিসাবশাস্ত্র, যুদ্ধবিদ্যা প্রভৃতি। তক্ষশিলা মহাবিহারের কয়েকজন বিখ্যাত শিক্ষার্থী ছিলেন জীবক, পাণিনি, চাণক্য প্রমুখ। 5 নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 5 × 3 = 15। ক চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে লেখো। উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা। উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দ রাজারা। এরা প্রজাদের প্রিয় ছিলেন না। চাণক্য নামের এক পণ্ডিত নন্দ রাজাদের রোষের মুখে পড়েন। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন। শেষ নন্দ রাজা ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান। এইভাবে মগধে মৌর্যদের শাসন শুরু হয়। ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্যই প্রথম সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য সেই সাম্রাজ্যের প্রথম সম্রাট। পাটলিপুত্র ছিল তার রাজধানী। মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যেরই। খ প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রচিত হতে থাকে। ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মগুরুরা তাদের নানা লেখায় ওষুধ ও অস্ত্রোপচারের উল্লেখ করেছেন। চিকিৎসা শাস্ত্র বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ বই হল চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। চিকিৎসার গুরুত্বের কারণেই প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রকে বলা হতো উপবেদ। গুপ্ত আমলেও চিকিৎসা বিষয়ক বই লেখা হতো। গুপ্ত ও গুপ্তোত্তরকালে পশু চিকিৎসা সম্পর্কিত বইও লেখা হতে থাকে। গ ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তার বিবরণ দাও। 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 18 = 18। ক পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 45 ডিগ্রি না 90 ডিগ্রি? সঠিক উত্তর হবে 66.5 ডিগ্রি। খ পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে মূল মধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত না মহাবৃত্ত?
সঠিক উত্তর হবে মহাবৃত্ত। গ নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘন্টায় ১৬৫০ কিমি, ১৫৫০ কিমি, ১২৫০ কিমি না ৮৩০ কিমি? সঠিক উত্তর হবে ১৬৫০ কিমি। ঘ পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে প্রমাণ করেন গ্যালিলিও, নিউটন, কোপারনিকাস না কেপলার? সঠিক উত্তর হবে কোপারনিকাস। ইঙ বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার না হাইগ্রোমিটার? সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার। চ প্রতি ১০০০ মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কমার হার 3.5 ডিগ্রি সেলসিয়াস, 6.5 ডিগ্রি সেলসিয়াস না 5.6 ডিগ্রি সেলসিয়াস না 5.3 ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তর হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। ছ নিচের বায়ুস্তরের তাপ তার ঠিক ওপরের লাগোয়া বায়ুস্তরকে গরম করে, এই প্রক্রিয়ার নাম পরিবহন, পরিচলন না তাপ শোষণ? সঠিক উত্তর হবে পরিবহন। বর্গীয় জ বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করে CO2, CO, CFC না CH4? সঠিক উত্তর হবে CFC। ঝ একটি অপ্রচলিত শক্তির উদাহরণ পারমাণবিক বিদ্যুৎ, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ না বায়ুবিদ্যুৎ? সঠিক উত্তর হবে বায়ুবিদ্যুৎ। পিটপালিঙ্গ গাড়ির হর্ন বাজার শব্দের তীব্রতা 40 ডেসিবেল, 70 ডেসিবেল, 90 ডেসিবেল না 100 ডেসিবেল? সঠিক উত্তর হবে 40 ডেসিবেল। ট ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা না ধবলগিরি? সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। ঠ যে নদীর তীরে গুয়াহাটি শহর অবস্থিত গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু না মহানদী? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। ড এই নদীটি খাম্বা উপসাগরে পড়েছে, নর্মদা, কৃষ্ণা, কাবেরী না গোদাবরী? সঠিক উত্তর হবে নর্মদা। চ ভারতের যে রাজ্যের প্রধান ফসল গম, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ না অসম? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। মূর্ধন্য যে ফসলের চাষ কালো মাটিতে ভালো হয়, ডাল, তুলো, পাট না মিলেট? সঠিক উত্তর হবে তুলো। ত কেরল উপকূলের অপর নাম উত্তর সরকার, করমণ্ডল, কোঙ্কণ না মালাবার? সঠিক উত্তর হবে মালাবার। থ ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠী গোন্ড, ভিল, সাঁওতাল না টোডো? সঠিক উত্তর হবে গোন্ড। দ লাতিন শব্দ ম্যাপা কথার অর্থ হলো কাঠ, গাছের ছাল, কাপড় না পাথর? সঠিক উত্তর হবে কাপড়। ধ ভূমিরূপ, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, বিষয়ভিত্তিক মানচিত্র না গ্লোব? সঠিক উত্তর হবে প্রাকৃতিক মানচিত্র। 2 নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-1 শুদ্ধ না অশুদ্ধ লেখো যে কোনো তিনটি। 1 × 3 = 3। ক আন্তর্জাতিক তারিখ রেখাকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে, এটি হবে শুদ্ধ। খ বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে জলবায়ু বলে, এটি হবে অশুদ্ধ। গ শীতের দেশে যে কাচের ঘরে তাপ নিয়ন্ত্রণ করে চাষ করা হয় তাকে বলে গ্রিন হাউস, এটি হবে অশুদ্ধ। ঘ পুরনো প্রযুক্তির গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের সম্ভাবনা কমে, এটি হবে অশুদ্ধ। 2-2 শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। 1 × 3 = 3। ক পৃথিবীর থেকে ফিরে যাওয়া তাপের পরিমাণ %, এখানে শূন্যস্থানে বসবে 35। খ কোনো প্রতিষ্ঠানের সামনে ড্যাশবোর্ড লাগানো থাকলে বুঝে নিতে হবে সেখানে হর্ন বাজানো নিষিদ্ধ, এখানে শূন্যস্থানে বসবে সাইলেন্স। গ ভারতের মরু অঞ্চল দিয়ে যে অন্তর্বাহিনী নদী প্রবাহিত হয়েছে তার নাম ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে লুনি। ঘ উত্তর পূর্ব ভারতে জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে চাষ করার প্রথাকে ড্যাশ বলে, এখানে শূন্যস্থানে বসবে ঝুম। 2-3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি। 1 × 3 = 3। ক আমাদের দেশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর আমাদের দেশ উত্তর গোলার্ধে অবস্থিত। খ ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। উত্তর ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষাদ্বীপপুঞ্জ। গ ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়? উত্তর চা বা বাগিচা ফসলের চাষ ভালো হয়। ঘ মানচিত্রে কিভাবে নর্থ লাইন দেখানো হয়?
উত্তর ওপরের দিকে অ্যারো চিহ্ন দিয়ে তার পাশে লেখা থাকবে উত্তর। 2-4 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো 1 × 3 = 3। এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথমে রয়েছে ক স্তম্ভের ক পশ্চিম ঘাট, এটা মিলবে খ স্তম্ভের সহ্যাদ্রি এর সাথে। খ ভিল, এটা মিলবে খ স্তম্ভের মধ্যপ্রদেশ এর সাথে। গ বাদামি রং, এটা মিলবে খ স্তম্ভের পর্বত এর সাথে। 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 4 = 8। ক মহাবৃত্ত কাকে বলে, অথবা পৃথিবীর প্রধান 4টি অক্ষরেখার নাম লেখো। উত্তর নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে, তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে। খ শব্দ দূষণের ফলে শরীরে দেখা যায় এমন দুটি সমস্যা উল্লেখ করো। উত্তর 1 নাম্বার, শব্দ দূষণের ফলে ধীরে ধীরে শোনার ক্ষমতা কমে যেতে পারে। 2 নাম্বার, অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ ক্লান্তি, যন্ত্রণা ও বিরক্তির সৃষ্টি করে। গ কয়াল কাকে বলে, অথবা ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির দুটি বিভাগের নাম লেখো। উত্তর কয়াল মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। উপহ্রদগুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্রে উন্মুক্ত থাকে। ঘ চেঞ্চু উপজাতি কোন রাজ্যে বসবাস করে এবং এরা কোন কোন ভাষায় কথা বলে। উত্তর চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এবং এরা চেঞ্চু ও তেলেগু ভাষায় কথা বলে। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। ক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য। তো তোমরা প্রথমে ছক করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে অক্ষরেখা, ডান দিকের ওপরে লিখবে দ্রাঘিমা রেখা। অক্ষরেখার নিচে 1 নাম্বার দিয়ে লিখবে অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার রেখা। দ্রাঘিমা রেখার নিচে 1 নাম্বার দিয়ে লিখবে দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার রেখা। আবার অক্ষরেখার নিচে 2 নাম্বার দিয়ে লিখবে অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। আবার দ্রাঘিমা রেখার নিচে 2 নাম্বার দিয়ে লিখবে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান। আবার অক্ষরেখার নিচে 3 নাম্বার দিয়ে লিখবে একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থানের জলবায়ুগত পার্থক্য খুব কম লক্ষ্য করা যায়। আবার দ্রাঘিমা রেখার নিচে 3 নাম্বার দিয়ে লিখবে একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বেশি হয়ে থাকে। খ আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে টানার কারণ কি। উত্তর 180° দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাটি আঁকা হয়েছে। প্রধানত জলভাগের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রসারিত হলেও 180° দ্রাঘিমা রেখা কয়েকটি স্থানে স্থলভাগের ওপর অবস্থান করছে। সেই সব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি জায়গায় সময় ও তারিখ নিয়ে খুবই বিভ্রান্তির সৃষ্টি হয়। 180° দ্রাঘিমা রেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়ানোর জন্যই আন্তর্জাতিক তারিখ রেখাটি স্থলভাগ এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। তাই আন্তর্জাতিক তারিখ রেখাটি স্থানে স্থানে বাঁকা। গ বায়ু দূষণের 3টি কারণ উল্লেখ করো। উত্তর 1 নাম্বার শিল্প কলকারখানা। শিল্প কলকারখানা থেকে নির্গত গ্যাসীয় পদার্থ এবং অগ্যাসীয় পদার্থসমূহ বায়ুমণ্ডলে মিশে বায়ু দূষণ ঘটায়। 2 নাম্বার তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ধোঁয়া, কয়লার কণা, উড়ন্ত ছাই ইত্যাদি পদার্থগুলি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যানবাহন। যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন কণা ইত্যাদি বায়ু দূষণ ঘটায়। ঘ বড় স্কেলের মানচিত্র ও ছোট স্কেলের মানচিত্র বলতে কী বোঝো। উত্তর বড় স্কেল মানচিত্র। যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল যেমন গ্রাম, শহর ইত্যাদি মানচিত্র দেখানো হয় সেগুলোকে বড় স্কেল মানচিত্র বলে। ছোট স্কেল মানচিত্র যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় যেমন পৃথিবী, মহাদেশ ও দেশের মানচিত্র সেগুলিকে ছোট স্কেল মানচিত্র বলে। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 3 = 15। ক বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয়, যে কোনো দুটি পদ্ধতি চিত্রসহ আলোচনা করো। উত্তর বায়ুমণ্ডল সাধারণত বিকিরণ, পরিচলন ও পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে। 1 নম্বর পয়েন্ট করবে বিকিরণ পদ্ধতি। কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে যে পদ্ধতিতে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে বিকিরণ পদ্ধতি বলে।
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিকিরণ পদ্ধতির চিত্রটা, এটা তোমরা সুন্দর করে খাতায় এঁকে নেবে। 2 নম্বর পয়েন্ট করবে পরিচলন পদ্ধতি। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার পর প্রসারিত ও হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়। তখন চারিদিক থেকে ঠান্ডা ভারী বাতাস ওই ফাঁকা জায়গায় ছুটে আসে এবং ওই বাতাসও ক্রমশ উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায়। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। তোমরা স্ক্রিনে পরিচলন পদ্ধতির চিত্রটি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা খাতায় খুব সুন্দরভাবে এঁকে নেবে। খ. গঙ্গার গতিপথের 3টি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর: 1 নাম্বার, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 নাম্বার, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3 নাম্বার, মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4 নাম্বার, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গ. ভারতে উৎপাদিত ফসলগুলির শ্রেণীবিভাগ করো ও 2টি করে উদাহরণ দাও। উত্তর: ভারতে উৎপাদিত ফসলগুলি হলো 1 নাম্বার খাদ্য ফসল, ধান, গম, মিলেট। 2 নাম্বার সবজি ফসল, আলু, পটল, বেগুন। 3 নাম্বার তন্তু জাতীয় ফসল, পাট, তুলো। 4 নাম্বার পানীয় ফসল, চা, কফি। 5 নাম্বার অন্যান্য ফসল, ডাল, তৈলবীজ, রবার। 6. প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। 1*5=5। ক. কারাকোরাম পর্বতশ্রেণী। খ. করমণ্ডল উপকূল। গ. নর্মদা নদী। ঘ. থর মরুভূমি। ইঙ. লাক্ষাদ্বীপ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1*21 = 21। 1. দাঁড়িপাল্লা হলো যে শ্রেণীর লিভার তা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। সঠিক উত্তর হবে প্রথম। 2. টিকটিকি যে পর্বের প্রাণী, সরীসৃপ, মৎস্য, উভচর না পক্ষী। সঠিক উত্তর হবে সরীসৃপ। 3. বছরের সবসময় যে প্রাণীটিকে দেখা যায় না, কাক, চিল, পরিযায়ী বুনো হাঁস না কাঠঠোকরা। সঠিক উত্তর হবে পরিযায়ী বুনো হাঁস। 4. ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতিটি হলো রিডিউস, রিউজ, রিসাইকেল না রিফিউজ। সঠিক উত্তর হবে রিসাইকেল। 5. তেজস্ক্রিয় বর্জ্য হলো লোহা, তামা না ইউরেনিয়াম না অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হবে ইউরেনিয়াম। 6. প্রথম শ্রেণীর খাদক হরিণ, বাঘ, সাপ না ব্যাঙ। সঠিক উত্তর হবে হরিণ। 7. ডিডিটি পাওয়া যায় বাজার থেকে, জমি থেকে, স্বাস্থ্যকেন্দ্র থেকে না পৌরসভা থেকে। সঠিক উত্তর হবে জমি থেকে। 8. মৌলিক রাশি, ক্ষেত্রফল, ঘনত্ব, ভর না বেগ। সঠিক উত্তর হবে ভর। 9. এককোষী জীবদের রাজ্য প্ল্যান্টি, ফাঞ্জাই, মোনেরা না অ্যানিমালিয়া। সঠিক উত্তর হবে মোনেরা। 10. নততল হলো সাঁড়াশি, সিঁড়ি, সাইকেল না ঠেলাগাড়ি। সঠিক উত্তর হবে সিঁড়ি। 11. জ্বলতে সাহায্য করে CO2, SO2, S না O2। সঠিক উত্তর হবে O2। 12. যৌগিক পদার্থ হলো লোহা, তামা, কার্বন না নুন। সঠিক উত্তর হবে নুন। 13. এসআই পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার, গ্রাম, কিলোমিটার না সেন্টিমিটার। সঠিক উত্তর হবে ঘনমিটার। 14. তড়িতের কুপরিবাহী তামা, লোহা, গ্রাফাইট না প্লাস্টিক। সঠিক উত্তর হবে প্লাস্টিক। 15. ম্যাঙ্গানিজের চিহ্ন Mg, Cr, Mn না Na। সঠিক উত্তর হবে Mn। 16. কপিকল ব্যবহৃত হয় পাহাড়ে উঠতে, জল তুলতে, সাইকেল চালাতে না খাদ্য চিবোতে। সঠিক উত্তর হবে জল তুলতে। 17. সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় উইন্ড মিলে, টারবাইনে, সৌরকোষে না সালোক সংশ্লেষ দ্বারা। সঠিক উত্তর হবে সৌরকোষে। 18. উষ্ণতা মাপা হয় যে এককে কেলভিন, ক্যান্ডেলা, আম্পেয়ার না কিগ্রা। সঠিক উত্তর হবে কেলভিন। 19. মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিলেন ফ্যাবা, ডারউইন, নিউটন না ভন ফ্রিশন।
সঠিক উত্তর হবে ভন ফ্রিশন। 20 একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে 300টি, 206টি, 250টি না 256টি? সঠিক উত্তর হবে 206টি। 21 আলোকবর্ষ যে রাশির একক তা হলো সময়, ভর, দৈর্ঘ্য না ভার? সঠিক উত্তর হবে দৈর্ঘ্য। 2 এক কথায় উত্তর দাও। 1 × 14 = 14। 1 জল কী দিয়ে তৈরি? উত্তর জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। 2 এসআইতে কোন রাশির একক কিলোগ্রাম? উত্তর এসআইতে ভরের একক কিলোগ্রাম। 3 উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। 4 দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। উত্তর সুপারি কাটার জাতি হলো একটি দ্বিতীয় শ্রেণীর লিভার। 5 কলার খোসা কী প্রকারের বর্জ্য পদার্থ? উত্তর কলার খোসা জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্য পদার্থ। 6 জলকে দূষিত করে কোন ধাতুকল্প? উত্তর জলকে দূষিত করে যে ধাতুকল্পটি সেটি হলো আর্সেনিক। 7 কিসের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়? উত্তর টারবাইনের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। 8 একটি মৌলিক পদার্থের উদাহরণ দাও। উত্তর লোহা একটি মৌলিক পদার্থ। 9 একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। উত্তর একটি পরিযায়ী পাখি হলো সাইবেরিয়ান ক্রেন। 10 একটি তরল ধাতুর নাম লেখো। উত্তর একটি তরল ধাতু হলো পারদ। 11 খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? উত্তর খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে বলে ট্রফিক লেভেল। 12 রতনলাল ব্রহ্মচারী কী নিয়ে গবেষণা করেন? উত্তর রতনলাল ব্রহ্মচারী বাঘ নিয়ে গবেষণা করেন। 13 ক্যালসিয়ামের চিহ্ন লেখো। উত্তর ক্যালসিয়ামের চিহ্ন হলো Ca। 14 পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কী? উত্তর পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস সবুজ উদ্ভিদ। 3 একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2 × 7 = 14। 1 গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। উত্তর হাতের তালু দুটোকে পরস্পরের সঙ্গে ঘষলে কিছুটা গতির সৃষ্টি হয় এবং এর ফলে হাতের তালু গরম অনুভূত হয়। এখানে গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। 2 তুমি যে বাড়িতে থাকো তা কি প্রকৃতি স্থির? উত্তর পৃথিবী তার নিজের অক্ষের ওপর ঘোরার সাথে সাথে সূর্যকেও প্রদক্ষিণ করে। সুতরাং পৃথিবীর ওপরে থাকা সমস্ত বস্তুই গতিশীল, তাই আমি যে বাড়িতে থাকি সেটিও প্রকৃতিপক্ষে স্থির নয়। 3 জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও। উত্তর দুটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা ও পেট্রোলিয়াম। 4 জলে চিনি গোলার পর চিনিকে চোখে দেখা যায় না। কি পরীক্ষা করে তুমি বলতে পারো চিনি হারিয়ে যায়নি, দ্রবণে আছে? উত্তর জলে গোলার আগে চিনি ও জলকে আলাদা আলাদাভাবে ওজন করে নিতে হবে। এরপর জলে গোলার পর চিনি মিশ্রিত জলের আবার ওজন নিতে হবে। দেখা যাবে আগের চিনি ও জলের মোট ওজন এবং পরের চিনি মিশ্রিত জলের ওজন একই, এবং শুধু জলের স্বাদ মিষ্টি নয় কিন্তু চিনি মিশ্রিত জলের স্বাদ মিষ্টি। এই দুটি পরীক্ষা থেকে বোঝা যায় চিনি জলে হারিয়ে যায়নি, দ্রবণেই আছে। 5 ভিটামিন এ আর ডি এর অভাবে আমাদের কি সমস্যা হতে পারে? উত্তর ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এবং ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে রিকেট রোগ দেখা দেয়। 6 তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে? উত্তর হাতের আলম্ব বিন্দু আছে কনুইয়ে। 7 ধাতুর দুটি ধর্ম লেখো। উত্তর 1 নাম্বার ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী হয়ে থাকে। 2 নাম্বার ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। 8 বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যানথেরা টাইগ্রিস। 4 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। 3 × 7 = 21। 1 বাতাসের উপাদানগুলি কি কি? উত্তর বাতাসের বিভিন্ন উপাদানগুলি হলো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। এছাড়া রয়েছে জলীয় বাষ্প ও ধূলিকণা। 2 বাড়ির বর্জ্য পদার্থগুলিকে কিভাবে ব্যবহার করা যায়?
উত্তর, বাড়ির বর্জ্য পদার্থগুলিকে একটি গর্তের মধ্যে রেখে দিয়ে মাটি চাপা দিতে হবে। কিছুদিন পর সেই বর্জ্য পদার্থ জৈব সারে পরিণত হবে। এই জৈব সার কৃষি জমিতে ব্যবহার করা হয়। 3. রক্তের বিভিন্ন কণার নাম লেখো এবং এদের কাজ উল্লেখ করো। উত্তর, রক্তের বিভিন্ন কণাগুলির নাম হল লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করা। শ্বেত রক্তকণিকা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে এবং অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। 4. লিন্ডেম্যানের 10% সূত্রের ব্যাখ্যা করো। উত্তর, লিন্ডেম্যান পুষ্টিস্তরের শক্তি প্রবাহের ধরন ব্যাখ্যা করতে 10% সূত্রটি উল্লেখ করেন। এই সূত্র অনুযায়ী তিনি বলেন, কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির 90% শ্বসন, রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য খরচ হয় এবং বাকি 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। 5. কোন কোন মশা কামড়ালে ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং ডেঙ্গি রোগ হয়? উত্তর, অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায় এবং কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগ ছড়ায়। 6. শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে? উত্তর, শ্রমিক মৌমাছিরা চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস ও পরাগরেণু সংগ্রহ করা, মধু তৈরি করা, চাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চাকে বাতাস দেওয়া, চাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কাজ করে। 7. ফসিল কীভাবে তৈরি হয় তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। উত্তর, অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহ পলির মধ্যে চাপা পড়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে উদ্ভিদ বা প্রাণীর ছাপ থেকে যায়। উদ্ভিদ বা প্রাণীর ছাপযুক্ত এই প্রস্তরকে ফসিল বা জীবাশ্ম বলে। 8. সরল যন্ত্র কাকে বলে উদাহরণ দাও। উত্তর, কম বল প্রয়োগ করে বেশি কাজ বা বাধা অতিক্রম করা যায় যে যন্ত্রের সাহায্যে তাকে বলে সরল যন্ত্র। যেমন সাঁড়াশি, কাঁচি, হাতুড়ি, কপিকল, শাবল ইত্যাদি হলো সরল যন্ত্র। 9. বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোড়ার পদ্ধতিটি ব্যাখ্যা করো। উত্তর, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোড়ার পদ্ধতিটি হলো 1 নাম্বার রিডিউস অর্থাৎ কমিয়ে আনা। যেসব বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলোর ব্যবহার কমাতে হবে, যেমন প্লাস্টিক ব্যাগ। 2 নাম্বার রিইউজ অর্থাৎ আবার কাজে লাগানো। ব্যবহার করা বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগাতে হবে, যেমন শাকসবজি ও তরি তরকারির খোসা থেকে জৈব সার তৈরি করা। 3 নাম্বার রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহার। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা, যেমন পুরনো লোহা দিয়ে ধাতুর নতুন জিনিস তৈরি করা। 4 নাম্বার রিফিউজ অর্থাৎ প্রত্যাখ্যান করা। সুস্থ পরিবেশের জন্য আমরা কিছু জিনিস একেবারে ব্যবহার করব না, যেমন প্লাস্টিক ব্যাগ। 1. সঠিক উত্তরটি বেছে লেখো। 1 × 5 = 5। ক. অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপ হলো আসন, নিয়ম না প্রাণায়াম? সঠিক উত্তর হবে আসন। খ. আরাম প্রদানকারী আসন হলো শবাসন, হলাসন না চক্রাসন? সঠিক উত্তর হবে শবাসন। গ. যোগ সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ড্যাশ আগে, 7000, 6000 না 5000 বছর আগে? সঠিক উত্তর হবে 7000 বছর। ঘ. সবুজ বাঁচাও অভিযান করা হয় পাখি বাঁচাতে, প্রাণী বাঁচাতে না গাছ বাঁচাতে? সঠিক উত্তর হবে গাছ বাঁচাতে। ইঙ. নতুন প্রিন্ট কুইন নামে কে পরিচিত? হিমা দাস, স্বপ্না বর্মন না রাজশ্রী প্রসাদ? সঠিক উত্তর হবে হিমা দাস। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক. কন্যা সন্তান দিবস পালন করা হয় ড্যাশ তারিখে? খ. গতিহীনতার রোগ থেকে বাঁচাতে প্রতিটি মানুষের দৈনিক ন্যূনতম ড্যাশ মিনিট ঘাম ঝরানো ব্যায়াম করা উচিত? গ. সারা বিশ্বের পথ দুর্ঘটনাজনিত কারণে মোট মৃত মানুষের ড্যাশ শতাংশ ভারতীয়? ঘ. প্রাণায়ামের প্রথম ধাপ হল ড্যাশ। 3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 2 × 3 = 6। ক. আসন কাকে বলে? খ. গাছ বাঁচাতে আমাদের কি কি করতে হবে? গ. ফাস্ট ফুড এর ক্ষতিকারক দিকগুলি কি কি? ঘ. সিট বেল্ট বাঁধার উপকারিতাগুলি কি কি? আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।